ঠিক আছে। আজকে তাহলে আমরা আবার ক্লাস 8 এর ক্লাসে চলে আসব। গতকাল আমি পুষ্পিতা মণ্ডল ক্লাস 8 এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 8 এর মানুষের খাদ্য ও তার উপাদানগুলো পড়িয়েছিলাম। তার উপাদানের মধ্যবর্তী উদ্ভিজ্জ উপাদানগুলো আগে পড়ানো হয়ে গেছিল। প্রাণীজ উপাদানের মধ্যে আমি প্রধানত বলেছিলাম কি কি, মাছ, পোল্ট্রি পাখি ও মৌমাছি। তো মৌমাছিটা আমি আগের দিন পড়িয়ে দিয়েছিলাম। তো আজকে মাছটা পড়াচ্ছি। মাছটা পড়ানোর পর যদি সময় হয় তাহলে পোল্ট্রি পাখিটা আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসো। যে যে শব্দগুলো বা যে যে ওয়ার্ডগুলো খুব কঠিন লাগবে সেগুলো নোটস করো, পরে তোমরা অনলাইনে প্রশ্ন করবে, সেই প্রশ্নের যথারীতি উত্তর দেওয়া হবে। তো আজকে প্রথমে আসবো মাছ। কালকে পোল্ট্রি মৌমাছি পড়ানো হয়ে গেছে, আজকে আসবো কি মাছ। আজকে আমরা মাছ সম্পর্কে জানবো। প্রথমেই বলি মাছ কি ধরনের খাদ্য। মাছ হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। মানব শরীরে প্রোটিনের চাহিদা পূরণকারীর অন্যতম খাদ্য উপাদান হলো মাছ। মানব শরীরে প্রোটিনের চাহিদা পূরণকারী অন্যতম খাদ্য উপাদান হচ্ছে কি মাছ। এবার এই মাছটা আমরা কোথা থেকে পাই? মাছটা তো চাষ করতে হবে, এটা তো জলজ প্রাণী, এমনি এমনি তো চলে আসবে না। তাহলে যারা মাছ চাষ করে তাদের বলা হয় মাছ চাষি। তো সেই মাছটা কিভাবে চাষ করা হয় বা মাছটা কিভাবে পাওয়া যায়? মাছ যারা চাষ করে তাদেরকে যেমন বলা হয় মাছ চাষি, তেমনি মাছ চাষকে ইংরেজিতে বলা হয় পিসিকালচার বা মৎস্য চাষ। পিসিকালচার বা মৎস্য চাষ। মৎস্য চাষ কাকে বলে? যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মাছকে অতি যত্ন সহকারে পালন করা হয় এবং মানব দেহের পুষ্টির চাহিদা বা প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছকে খাদ্য উপযোগী হিসাবে পরিণত করা হয়, সেই বৈজ্ঞানিক পদ্ধতির নাম হচ্ছে মাছ চাষ। অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায়ে একটা মাছের ডিম থেকে পূর্ণাঙ্গ মাছ তৈরি করার পদ্ধতির নাম হচ্ছে কি মাছ চাষ। এবার এই মাছ চাষ উৎপাদনের বা মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী বা উৎপাদন ব্যবস্থাপনা অনুযায়ী মাছের উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছটাকে দুই ভাবে উৎপন্ন করা হয় বা চাষ করা হয়। একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক মাছ চাষ, আর একটা হচ্ছে পালন ভিত্তিক মাছ চাষ। পালন ভিত্তিক মাছ চাষ, সংগ্রহ ভিত্তিক মাছ চাষ কোনগুলো? বড় বড় জলাশয়, বড় বড় নদী, বড় বড় স্রোতযুক্ত কোনো ভেরি হোক, তারপরে কোনো আরো বড় বড় খাল, ডোবা, বিল, এগুলো যেগুলোতে জল স্থির থাকে না, সেখানে কিন্তু মাছকে আমরা পালন করতে পারি না বা মাছকে আমরা চাষ করতে পারি না। সেখান থেকে শুধু আমরা মাছ কি করি? সংগ্রহ করতে পারি। অন্যান্য জায়গা থেকে মাছ এসে সেখানে যারা থাকে জলের স্রোতে, সেই খান থেকে আমরা মাছটাকে সংগ্রহ করি। বড় বড় যেখানে স্রোতযুক্ত জল, তাকে বলা হয় সংগ্রহ ভিত্তিক মাছ চাষ। অন্যদিকে পালন ভিত্তিক, যেখানে পালন করা হয় মাছকে, ছোট পুকুর, খাল, বিল, নদী, ছোট খাড়ি আর কি, নদীর খাড়ি, যেগুলোতে আমরা মাছ পালন করতে পারি। মাছ পালন মানে কি ডিম ফুটিয়ে পরিণত মাছ তৈরি করা হয়, যেখানে সেটা হচ্ছে অর্থাৎ মাছটাকে বিজ্ঞানসম্মত উপায়েই হোক আর এমনি সাধারণভাবেই হোক, যেখানে মাছটাকে পালন করা হয় এবং বড় করে খাদ্য উপযোগী করা হয়, তাকে বলা হয় পালন ভিত্তিক মাছ চাষ। এটা গেল ব্যবস্থাপনা অনুযায়ী। এইবার যদি বলা হয় উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী, উৎপাদনের ক্ষেত্র মানে যেখানে মাছ উৎপাদন করা হয় সেই ক্ষেত্র, জায়গাটা, সেই অনুযায়ী যদি মাছ চাষকে ভাগ করা হয় তাহলে সেটাকেও দুভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে অন্তর্দেশীয় মাছ চাষ, অন্তর্দেশীয় মাছ চাষ
আর একটা হচ্ছে সামুদ্রিক মাছ চাষ। মাছ চাষ, অন্তর্দেশীয় মাছ চাষটা বলতে কি বোঝা হয়? আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো স্থলের মধ্যে যে জলাশয় আছে, স্থলভাগের মধ্যেও তো অনেক জলাশয় আছে, ভাগের মধ্যে যে জলাশয় আছে সেখানে সেই জলাশয়ের মধ্যে মাছকে যে পালন করা হয়, লালন পালন করা হয়, সেটাকে বলা হয় কি? অন্তর্দেশীয় মাছ চাষ। এই অন্তর্দেশীয় মাছ চাষটা আবার 2 ভাগের। অন্তর্দেশীয় মাছ চাষটা আবার অন্তর্দেশীয় যে মাছ চাষ সেটা আবার 2 প্রকার। একটা হচ্ছে স্বাদু জলের আর একটা হচ্ছে ঈষৎ লবণাক্ত জলের। ঠিক আছে, স্বাদু জলের মাছ চাষ কোনটা? নদী, পুকুর, বড় খাল, জলাশয়ের যে মাছ চাষ, যেখানে স্বাদু জল থাকে সেখানে যে মাছটা চাষ করা হয় সেটা হচ্ছে স্বাদু জলের মাছ চাষ। সেখানে সাধারণত রুই, কাতলা, মৃগেল এই সমস্ত মাছকে চাষ করা হয়। অন্যদিকে ঈষৎ জলের মাছ চাষ কোনটা? নদী যেখানে সমুদ্রে পড়ে, অর্থাৎ নদীর মোহনায় অল্প লবণাক্ত জলে যে মাছ চাষটা হয় সেটাকে বলা হয় ঈষৎ লবণাক্ত জলে মাছ চাষ। মূলত ইলিশ মাছ এখানে পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো। এছাড়া যেটা সামুদ্রিক মাছ চাষ, এই সামুদ্রিক মাছ চাষকেও 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের, একটা হচ্ছে উপকূলীয়, আর একটা হচ্ছে গভীর। উপকূলীয় অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ছোট ছোট ট্রাঙ্ক বা নৌকা ইত্যাদির সাহায্যে যে মাছ ধরা হয় সেটা বলা হয় কি? উপকূলীয় মাছ চাষ। আর গভীর সমুদ্রে বড় কোনো জাহাজ দিয়ে বা বড় কোনো নৌকার সাহায্যে যে মাছ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে গভীর সামুদ্রিক মাছ চাষ। ঠিক আছে, এটা গেল উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ চাষের ভাগ। এটা হয়ে গেল মাছ চাষের বিভাগ। এবার এই যে মাছ চাষ করা হচ্ছে, এই মাছের হয়ে গেল, এই মাছটা যে উপায়ে চাষ করা হয় বা যে মাছটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিণত মাছ করা হয়, সেই মাছটা মূলত ডিম থেকে শুরু হয়। মানে মাছের ডিম পোনা বা ডিম থেকে শুরু করে মাছ চাষে একটা শুরুটা করা হয় এবং আস্তে আস্তে সেটা বিভিন্ন পর্যায়ের মাধ্যমে একটা পরিণত মাছে রূপান্তরিত করা হয়। তার আগে এই মাছ চাষ করতে গেলে আরেকটা কথা চলে আসে, এটা হচ্ছে কার্প বলে একটা শব্দ চলে আসে। এই কার্প জিনিসটা কি? কার্প হচ্ছে যে সমস্ত মাছের মাথা বা যে সমস্ত অস্থিযুক্ত মাছের মাথা ত্রিভুজের মতো। ঠিক আছে, যে সমস্ত অস্থিযুক্ত মাছের মাথা ত্রিভুজাকৃতির, কিন্তু তাদের মাথায় কোনো আঁশ থাকবে না। মাছের সারা দেহ কি দিয়ে ঢাকা থাকে? আঁশ দিয়ে। হ্যাঁ, তা মাথা ত্রিগুণাকৃতির, কিন্তু তাদের মাথায় কোনো আঁশ থাকবে না। চুয়াল, মাছের সেই মুখের চুয়ালে কোনো দাঁত থাকবে না। ঠিক আছে, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকবে না এবং মাছের শরীরে এরকম একটা পটকা থাকবে। সেই সমস্ত মাছগুলোকে বলা হয় কার্প। মাছ চাষ করতে গিয়ে, মাছ আলোচনা করতে গিয়ে যে জিনিসটা আমরা পেলাম একটা নতুন শব্দ কার্প। তাহলে প্রথমে বলবো কার্প কাকে বলে। তাহলে যে সমস্ত অস্থিযুক্ত মাছের মাথা ত্রিগুণাকৃতির, আঁশবিহীন, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না এবং চোয়ালে দাঁত থাকে না, অথচ পটকা বা বায়ুথলি থাকে, তাদের বলা হয় কি? কার্প। এই কার্পকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেশীয় কার্প। কার্পকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে দেশীয় কার্প, আর একটা হচ্ছে বিদেশি কার্প। এই দেশীয় কার্পকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেজর কার্প আর একটা হচ্ছে মাইনর কার্প। একটা হচ্ছে মেজর কার্প, একটা হচ্ছে মাইনর কার্প। তাহলে কার্পের সংজ্ঞা হলো কার্প 2 প্রকার।
একটা হচ্ছে দেশীয় কার্প, একটা হচ্ছে বিদেশি কার্প। এই দেশীয় কার্প হলো দুই প্রকার, একটা মেজর কার্প, একটা মাইনর কার্প। মেজর কার্প কোনগুলো? যে সমস্ত কার্পগুলো আকারে বড়, বদ্ধ জলাশয়ের দ্বারা ডিম পারে না এবং ব্যবসায়িক দিক দিয়ে বেশি লাভ দেয়। ঠিক আছে, যে সমস্ত কার্পগুলো আকারে বড়, যারা তাড়াতাড়ি বাড়ে এবং বদ্ধ জলাশয়ে যারা ডিম পারে না এবং ব্যবসায়িক দিক দিয়ে যারা বেশি লাভ দেয়, তাদের বলা হয় মেজর কার্প, যেমন রুই, কাতলা, মৃগেল। অন্যদিকে মাইনর কার্প কোনগুলো? যে সমস্ত কার্পগুলো আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে না, ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং যারা বদ্ধ জলাশয়ে ডিম পারে এবং আরো কি, যারা ব্যবসায়িক দিক দিয়ে খুব কম লাভ দেয়, তাদের বলা হয় মাইনর কার্প, যেমন বাটা, পুঁটি, এই সমস্ত কার্পগুলো পড়ে। ঠিক আছে, এরপর আসছে বিদেশি কার্প। বিদেশি কার্প কোনটা? বিদেশ থেকে নিয়ে এসে যে কার্পগুলোকে বৈজ্ঞানিক সম্মত উপায়ে খাদ্য এবং সার দিয়ে ভারতের বায়ুমণ্ডলে বড় করা হয়, ভারতের আবহাওয়াতে বড় করা হয় এবং মাছের চাহিদা পূরণ করা হয়, তাদের বলা হয় বিদেশি কার্প। এই বিদেশি কার্পের মধ্যে যারা পড়ে তারা হচ্ছে সিলভার কার্প, ঘেঁষো রুই বা গ্রাস কার্প, কমন কার্প ইত্যাদি। ঠিক আছে, এই গেল কার্প। কার্পের সংজ্ঞা হয়ে গেল, কাকে বলে কার্প সেটা হলো। এরপর আসছে যে ডিম যে আমরা পেলাম, সেই ডিম, এই যে ডিমটা আমরা কি করব, কিভাবে সংগ্রহ করব, এই ডিমটা আমরা কোথা থেকে পাবো? ঠিক আছে, মূলত মাছ বর্ষাকালে মানে বর্ষাকালে যখন ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, সেই সময় হালকা রোদ যদি থাকে, মেঘলাযুক্ত আবহাওয়াতে সবথেকে একটা স্ত্রী মাছ ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে। অর্থাৎ বর্ষাকালে ঝিরঝিরে বৃষ্টিপাতের সময় একটা পরিণত স্ত্রী মাছ ডিম পাড়ে। কোথায়? বিভিন্ন বদ্ধ জলাশয়ে এরা মূলত ডিম পাড়ে, বিভিন্ন বদ্ধ জলাশয়ে বা স্রোতযুক্ত জলাশয়েও ডিম পাড়ে। স্ত্রী মাছ যেমন ডিম পাড়ে, একটা পরিণত স্ত্রী মাছের ওজন মোটামুটি 2 কেজি হবে। ঠিক একইভাবে পুরুষ মাছও তাদের দেহ থেকে শুক্ররস নির্গত করে। ঠিক আছে, তাহলে স্ত্রী মাছ কি করছে? ডিম পাচ্ছে বর্ষাকালে, আর পুরুষ মাছ কি করছে? শুক্ররস নির্গত করছে। এই ডিম আর শুক্ররস পরস্পরের সাথে মিশে যায়, দিয়ে যেটা তৈরি করে ডিম পোনা তৈরি করে। এই ডিম পোনাগুলো প্রাকৃতিক উপায়ে এটা তৈরি হয়। এটা হচ্ছে এই ডিম পোনাগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এবং জলাশয়ে ভাসতে থাকে। এখন যারা মাছ চাষী তারা কি করে? ক্ষুদ্র সূক্ষ্ম জালের সাহায্যে, মানে যে জালের ছিদ্রগুলো খুব সূক্ষ্ম, মিহি কিংবা মার্কিন কাপড়, মানে হচ্ছে বিভিন্ন কাপড়ের যে জাল হয়, সেই জালের সাহায্যে এই ডিম পোনাগুলো সংগ্রহ করে। কিন্তু এই ধরনের ডিম পোনাকে সংগ্রহ করার পদ্ধতি বা ডিম পোনা উৎপাদন করার পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক উপায়। তো প্রাকৃতিক উপায়ে এটা তো খুব কম পরিমাণে পাওয়া যায়। আমাদের কি করতে হবে? লাভজনক উপায়ে ডিম পোনা তৈরি করতে হবে, যাতে দ্রুত গতিতে আমরা মাছের উৎপাদনটা বাড়াতে পারি। সেই জন্য বর্তমানে প্রাকৃতিক উপায়ে ডিম পোনা সংগ্রহ ছাড়াও কৃত্রিম উপায়ে যেন আরো বেশি মাত্রায় ডিম পোনা সংগ্রহ করতে পারি, সেই জন্য কৃত্রিম উপায়ে ডিম পোনা তৈরি করার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সেখানে কি করা হচ্ছে? সেখানে কি করা হচ্ছে? একটা পরিণত স্ত্রী মাছ না হয়, পরিণত স্ত্রী মাছ না হয়, আর একটা পরিণত পুরুষ মাছ না হয়। ঠিক আছে, এর স্ত্রী মাছের মাথা, স্ত্রীর মাথা আর পুরুষের মাথা, এখানে কি করা হয়? অন্য পরিণত মাছের পিটুইটারি গ্রন্থি থেকে যে নির্যাস তৈরি করা হয়, একটা নির্যাস বা উত্তেজক পদার্থ। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি, যেখান থেকে প্রচুর পরিমাণে হরমোন উৎপন্ন হয়। সেই হরমোনে প্রচুর জৈন হরমোন থাকে, যারা মানে কি প্রজনন ক্রিয়া করতে সাহায্য করে। তাই পিটুইটারি গ্রন্থি থেকে সেই প্রজনন ক্রিয়া যাতে হয় ঠিকঠাক, সেই জন্য যে পিটুইটারি নির্যাস হরমোন সংগ্রহ করা হয়, সেটা স্ত্রী মাছের মাথায় ইনজেকশনের মাধ্যমে, স্ত্রী মাছের শরীরে, পেটের মধ্যে ইনজেকশনের সাহায্যে
অন্য পরিণত মাছের মাথা থেকে সংগ্রহ করা হয় পিটুইটারি রসটা। তারপরে কি হয়, স্ত্রী মাছের শরীরে সেটা পুশ করে দেওয়া হয়, ইনজেকশনের সাহায্যে সেটা প্রবেশ করে দেওয়া হয়। একইভাবে পরিণত পুরুষের শরীরেও সেই ইনজেকশনের রসটা বা পিটুইটারি নির্যাসটা ইনজেকশনের সাহায্যে পুরুষ মাছের শরীরে প্রবেশ করে দেওয়া হয়। এখন প্রবেশ করানোর পর অর্থাৎ পিটুইটারি রসের পাওয়ার পরই বা পিটুইটারি হরমোনটা পাওয়ার পরই পরিণত স্ত্রী মাছটা কি করে, কৃত্রিম উপায়ে ডিম পাড়তে শুরু করে, ডিম পাড়তে শুরু করে। একইভাবে পুরুষ মাছটা শুক্ররস ক্ষরণ করে, শুক্ররস ক্ষরণ করে। তারপরে এরা পরস্পরের সাথে মেশে, কিন্তু একটা বদ্ধ জলাশয়ে যেখানে মাছ চাষ করা হয় সেই রকম জলাশয়ে। তারপরে এরা পরস্পরের সাথে মিশে যায় এবং কৃত্রিম উপায়ে ডিম পোনা উৎপন্ন হয়ে গেল। কৃত্রিম উপায়ে ডিম পোনা উৎপন্ন হলো। তাহলে ডিম পোনা উৎপন্ন করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে যেটা হয় সেখান থেকেও সংগ্রহ করা হচ্ছে, আবার বেশি লাভের জন্য কৃত্রিম উপায়েও ডিম পোনা উৎপন্ন করা হচ্ছে। এরপর এই যে ডিম পোনা হয়ে গেল, ডিম পোনা যে হয়ে গেল, এই ডিম পোনাগুলোকে কয়েকটি ধাপে ধাপে পরিণত মাছে পরিণত করা হয়, যাতে পরিণত মাছ উৎপন্ন করা হয়। এই ডিম পোনা থেকে কি করা হয়, যাতে পরিণত মাছ হয় সেই জন্য ডিম পোনাগুলোকে কি করা হয়, পালন পুকুরে রাখা হয়, আতুর পুকুরে রাখা হয়। আতুর পুকুরে রাখা হয়। আতুর পুকুর থেকে এটা যখন ধানি পোনা হয়ে যায়, ধানি পোনা, তখন সেটাকে পালন পুকুরে রাখা হয়। ঠিক আছে, পালন পুকুরের পর আস্তে আস্তে এটা যখন ছোট চারা পোনা হয়ে যায়, চারা পোনা, তখন এগুলোকে সঞ্চয়ী পুকুরে রাখা হয়। সঞ্চয়ী পুকুরে আস্তে আস্তে এরা বড় হয় এবং একটা পরিণত মাছে রূপান্তরিত হয়, পরিণত মাছ উৎপন্ন হয়। মোটামুটি 3 মাস সময় লাগে এই প্রক্রিয়া করতে। মোটামুটি একটা ডিম পোনা থেকে চারা পোনা তৈরি করতে 3 মাস সময় লাগে, একটা পরিণত মাছ হয়ে যায়। তারপর এইভাবে যদি প্রাকৃতিক উপায়ে করা হয় তাহলে কিছু অসুবিধা হয়, সেখানে বিভিন্ন প্রকার মাছ একসাথে মিশে যায়। কিন্তু কৃত্রিম উপায়ে যে ডিম পোনাগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে বিভিন্ন প্রকার মাছকে আলাদা আলাদাভাবে ডিম পোনা আকারে সংগ্রহ করা হয়। এই গেল একটা মাছ তৈরি করার পদ্ধতি বা ডিম পোনা থেকে মাছ উৎপাদন করার পদ্ধতি গেল। এখন আসছে মিশ্র মাছ চাষ। মিশ্র মাছ চাষ, এই মিশ্র মাছ চাষটা কি? মিশ্র মাছ চাষটা রুই, দেশীয় কার্পের মধ্যে আমি বললাম কি রুই, কি কি মাছ থাকে? রুই মাছ থাকে, কাতলা মাছ থাকে, মৃগেল মাছ থাকে। ঠিক আছে, এই রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে দেশীয় মাছ। এর মধ্যে এই 3টে মাছকে যদি একসঙ্গে কোনো জলাশয়ে চাষ করা হয় তখন সেটাকে বলা হয় মিশ্র মাছ চাষ। ঠিক আছে, তো 3টে মাছকে একসঙ্গে একটা জলাশয়ে চাষ করার লাভ কি? একসঙ্গে 3 প্রকার মাছ পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। কারণ কাতলা মাছ যেটা সেটা পুকুরের উপরের তলে খাদ্য উপাদানগুলোকে গ্রহণ করে। রুই মাছ যেটা সেটা মাঝের স্তরে খাদ্য উপাদানগুলোকে গ্রহণ করে। অন্যদিকে যেটা মৃগেল মাছ সেটা একদম নিচে, উপরে যেটা নিচের স্তর, সেই নিচের স্তরে খাদ্য উপাদানগুলোকে গ্রহণ করে। তাহলে একটা জলাশয়ের সমস্ত স্তরের খাদ্য উপাদানগুলো পেয়ে গেল এবং 3টে মাছ একসঙ্গে আমরা পেলাম। যেহেতু 3 প্রকার মাছ একসাথে চাষ করা হলো সেই জন্য এটা হয়ে যাচ্ছে মিশ্র মাছ চাষ। কিন্তু এর সাথে যদি আমরা বিদেশি মাছকেও চাষ করি, যেমন সিলভার কার্প, তারপরে হচ্ছে গ্রাস কার্প বা ঘেঁষরুই, আর একটা হচ্ছে কমন কার্প। এই 3 প্রকার মাছকে, বিদেশি মাছকেও যদি এদের সঙ্গে যখন চাষ করব তখন সেটা হয়ে যাবে নিবিড় মিশ্র মাছ চাষ। তাহলে 3 প্রকার দেশি মাছের সাথে 3 প্রকার বিদেশি মাছের কার্পকে একসাথে যখন পালন করা হবে তখন সেটা হয়ে যাবে কি নিবিড় মিশ্র মাছ চাষ। এই গ্রাস কার্পটা একইভাবে মাঝের স্তরের খাবার খায়, সিলভার কার্পটা উপরের স্তরের খাবার খায়, কমন কার্পটা নিচের স্তরের খাবারটা খায়। ঠিক আছে, এইভাবে একটা জলাশয়ের সমগ্র স্তরের খাবারটা ভালোভাবে গ্রহণ করতে পারে মিশ্র মাছ চাষে বা নিবিড় মিশ্র মাছ চাষে। তার ফলে আমাদের একটা জলাশয়ে
যখন মাছ চাষ করা হয় উন্নত উপায়ে তাদের চাষ করা হয়, লাভের দিকটাও আমাদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা গেল মিশ্র মাছ চাষ বা নিবিড় মিশ্র মাছ চাষ। এছাড়া আছে ধান খেতে মাছ চাষ, যেটা আগেকার দিনে হতো, কিন্তু এখনকার দিনে আর ধান খেতে মাছ চাষটা করা যায় না, কারণ ধানের মধ্যে অনেক বিষ প্রয়োগ করা হয়, যে বিষ বা কীটনাশক পদার্থ বা পেস্টনাশক পদার্থ যেগুলো প্রয়োগ করা হয়, যেগুলোর প্রভাবে মাছগুলো কিন্তু মারা যায়। তবুও বলি ল্যাটা জাতীয় যে মাছ, চ্যাং, শোল, বোল, চ্যাং, শোল, তারপরে মাগুর জাতীয় যে মাছ, সেগুলো কিন্তু ধান খেতে ধান চাষের সঙ্গে সঙ্গে ওই জলাশয়ের মধ্যে এদেরকে আগের দিনে চাষ করা হতো। এখন আসছে আরেকটা মাছ চাষ, ময়লা জলের মাছ চাষ। ময়লা জলের মাছ চাষ, বাড়ির নোংরা আবর্জনা জল যেগুলো বিভিন্ন প্রণালী দিয়ে প্রবাহিত হয়, বা কোনো শহরের নোংরা জল বা মিউনিসিপ্যালিটির নোংরা জল, সেই নোংরা জলগুলো যখন কোনো জলাশয়ে গিয়ে জমা হয়, যেমন পূর্ব কলকাতায় এটা দেখা যায়, কলকাতার যত নোংরা আবর্জনাযুক্ত জল সেটা একটা কলকাতার পূর্ব দিকে একটা বড় জলাশয়ের মধ্যে জমা করা হয়, একটা বড় বিল বা ঝিল তৈরি করা হয়েছে সেখানে, এবং সেখানে মাছ চাষ করা হয়। এটা অত্যন্ত লাভজনক একটা প্রক্রিয়া, কেননা ওই নোংরা আবর্জনা জলের মধ্যে অনেক জৈব এবং অজৈব পদার্থ মিশে থাকে। এই জৈব এবং অজৈব পদার্থ থেকে প্লাঙ্কটন জাতীয় এক প্রকার খাদ্য উৎপন্ন হয়। মাছের খাদ্যকে বলা হয় প্লাঙ্কটন। মাছের খাদ্যকে বলা হয় কি? প্লাঙ্কটন। সেই প্লাঙ্কটন জাতীয় খাদ্যটা উৎপন্ন হয় কিসের সাহায্যে? ময়লা জলের মধ্যে যে জৈব ও অজৈব পদার্থ থাকে তার প্রভাবে প্লাঙ্কটন উৎপন্ন হয়। মাছের খাদ্য প্লাঙ্কটন উৎপন্ন হয়, কিন্তু এই প্লাঙ্কটনটা কি আকারে? ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ তৈরি হয় প্রথমে। এই উদ্ভিদজাত প্লাঙ্কটনকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এই উদ্ভিদজাত প্লাঙ্কটন থেকে প্রাণী উৎপন্ন হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেগুলোকে মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের বলা হয় জুপ্লাঙ্কটন। অর্থাৎ উদ্ভিদজাত প্লাঙ্কটনকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাণীজাত প্লাঙ্কটনকে বলা হয় জুপ্লাঙ্কটন। এই জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন দুই প্রকার প্লাঙ্কটনই মাছেরা, এই নোংরা জলের মাছেরা বা আবর্জনাযুক্ত জলের মাছেরা খায় এবং খেয়ে বড় হয়। একদিকে নোংরা আবর্জনা পরিষ্কার হয়, আবার অন্যদিকে মাছরা আস্তে আস্তে বড় হয়, একটা ভালো লাভজনক জায়গাতে সৃষ্টি হয়, যেখান থেকে প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করা হয়। এই গেল মাছ চাষের পদ্ধতি সমূহ। এবার আমরা জানবো যে মাছের মধ্যে কি কি খাদ্য গুণ থাকে। মাছ, প্রথমেই আমি বলেছি, মাছ হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্য, এই প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন তো অবশ্যই থাকবে। প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মাছে প্রচুর প্রোটিন জাতীয় খাদ্যের অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে। এছাড়া কি থাকে? ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকছে, ফ্যাটি অ্যাসিড থাকছে। এছাড়া কি থাকে? ভিটামিন, ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি আর ডি থাকে, প্রচুর পরিমাণে এ থাকে, বি কমপ্লেক্স থাকে, সি আর ডি থাকে। খনিজ মৌলের মধ্যে কি থাকে? পটাশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে খনিজ মৌলের মধ্যে থাকে। এই হলো মাছের পুষ্টিগুণ। হয়ে গেল মাছ। এবার বলবো যে মাছ আমাদের খাদ্য ছাড়া আর কি কাজে লাগে। আমি বললাম মাছের মেনলি হচ্ছে মানবদেহের প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করা, অর্থাৎ মানব শরীরে যে প্রোটিন লাগে তার অন্যতম খাদ্য উপাদান হিসাবে মাছের ভূমিকা সব থেকে বেশি। এছাড়া মাছ আর কি কাজে লাগে? মাছের যে কাঁটা, সেই কাঁটাগুলো গুঁড়ো করে জমিতে সার তৈরি করা হয়। এছাড়া মাছের যে কাঁটা সেগুলো গুঁড়ো করে বা ছোট মাছ গুঁড়ো করে ওই হাঁস মুরগি যে পোলট্রি পাখিগুলো আছে সেই পোলট্রি পাখির খাদ্য তৈরি করা হয়। তারপরে মাছের আঁশ থেকে কৃত্রিম মুক্তো তৈরি করা হয়। এগুলো হচ্ছে মাছের অন্যান্য ভূমিকা। মাছের পটকা থেকে অনেক উপজাত দ্রব্য তৈরি করা হয়, ঠিক আছে, এটা হয়ে গেল। আর মাছের যে গুঁড়ো হাঁস মুরগিকে দেওয়া হয় খাদ্য হিসাবে, সেটাকে বলা হয় ফিশ মিল। এছাড়া মাছের মল জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়, পচা মাছ ফেলে জমির উর্বরতা বৃদ্ধি করা হয়। এগুলো হচ্ছে মাছের ভূমিকা। এটা হয়ে গেল মাছ। আমি বলেছিলাম মাছের পর যদি সময় থাকে তাহলে আমি আরেকটা জিনিস পড়াবো,
পোল্ট্রি পাখি। পোল্ট্রি পাখি, পোল্ট্রি পাখির মধ্যে যেটা পড়ে হাঁস, মুরগি, তারপরে টার্কি জাতীয়। তো এখানে আমি যেটা আমরা জানবো বা আমি যেটা আলোচনা করব, তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে পোল্ট্রি পাখি। পোল্ট্রি পাখি, এবার পোল্ট্রি পাখি আমাদের কিসের কিসের চাহিদা পূরণ করে? আমাদের মাংসের চাহিদা পূরণ করে, মাংস দেয়, আর কি দেয়? ডিম দেয়। ঠিক আছে, পোল্ট্রি পাখি আমাদের কি করে? মাছের চাহিদা, মাংসের চাহিদা পূরণ করে আর ডিমের চাহিদা পূরণ করে। তাহলে যে সমস্ত পাখিগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে, সচেতনতামূলক উপায়ে পালন করে মাংস ও ডিমের চাহিদা পূরণ করা হয় তাদের বলা হয় পোল্ট্রি পাখি। এর মধ্যে পড়ে হাঁস, মুরগি, টার্কি। তো আমি এখন আলোচনা করবো যেটা মুরগি। তো পোল্ট্রি পাখির মধ্যে যে মুরগি, সেই মুরগিটাকে আমি 3 ভাগে ভাগ করব। মুরগির পালনকে কি কি? একটা হচ্ছে ডিম উৎপাদনকারী, ডিম উৎপাদনকারী, হ্যাঁ, একটা হচ্ছে মাংস উৎপাদনকারী, আর একটা হচ্ছে তোমার কি বলবো, ডিম প্লাস মাংস উভয় উৎপাদনকারী মুরগি। ঠিক আছে, তাহলে ডিম উৎপাদনকারী মুরগি, যে সমস্ত পোল্ট্রি পাখিগুলোকে বা পোল্ট্রি মুরগিগুলোকে শুধুমাত্র ডিমের জন্য লালন পালন করা হয় তাদের বলা হয় ডিম উৎপাদনকারী পোল্ট্রি পাখি। এর মধ্যে যেটা পড়ে লেগ হর্ন, এরা বছরে মানে যখন ডিম পাড়ে মোটামুটি 150 থেকে 200টা ডিম পাড়তে পারে। এরা মূলত ডিম উৎপাদনকারী পোল্ট্রি পাখি বা মুরগি। তারপর হচ্ছে কি মাংস উৎপাদনকারী। এই মাংস উৎপাদনকারী পোল্ট্রি পাখি কোনগুলো? শুধুমাত্র মাংসের জন্য যে সমস্ত পোল্ট্রি পাখিগুলোকে উৎপাদন করা হয় বা পালন করা হয় তাদের বলা হয় মাংস উৎপাদনকারী পোল্ট্রি পাখি। এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কোচিন। কোচিন, এরা শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিম ও মাংস দুয়ের জন্য যেটা পালন করা হয় সেটা হচ্ছে উভয় উৎপাদনকারী বা হচ্ছে উভয় গুণ সম্পন্ন। এর মধ্যে যেটা পড়ে রেড আইল্যান্ড রেড। ঠিক আছে, রেড আইল্যান্ড রেড বা প্লাউমাউথ রক। এছাড়াও আরো মুরগি আছে সিটার এন্ড নন সিটার। ডিমের তা অনুযায়ী এদের ভাগ করা হয়। তারপরে বলবো যে ওজন অনুযায়ী কিছু কিছু আছে যেগুলো হচ্ছে হালকা ওজনকারী মুরগি, আর আবার কিছু কিছু আছে ভারী ওজনের মুরগি, তাদেরও বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তো যাই হোক, এটা গেল মুরগি। এইবার মুরগি চাষ করার পদ্ধতি। এই যে মুরগি যে পালন করলো, এই পালন করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ব্যাটারি খাঁচার সাহায্যে, একটা হচ্ছে ডিপ লিটারের সাহায্যে। ব্যাটারি খাঁচা যেটা, ব্যাটারির যে খাঁচা যেটা করা হয়, ব্যাটারির যে সেলগুলো আছে সেই রকম করে এক্ষেত্রে সেল তৈরি করা হয় এবং এর জন্য মুরগির দাঁড়ানোর বা বসার আলাদা জায়গা থাকে, মুরগির ডিম পাড়ারও আলাদা জায়গা থাকে। সেখানে মুরগি অল্প নড়াচড়া করে, কিন্তু যে পরিমাণ খাবার খায় সেই তুলনায় কম পরিশ্রম করার জন্য মুরগিগুলো দ্রুত গতিতে বাড়তে পারে। অন্যদিকে ডিপ লিটারের সাহায্যে যে চাষ করা হয়, অর্থাৎ মুরগির শয্যা তৈরি করা হয়, যেটাকে বলা হয় ডিপ লিটার। এখানে বিচলি, তারপরে খড়ের গুঁড়ো খড়, তুষ, মুরগির খাবার, এইগুলো দিয়ে মুরগির একটা শয্যা তৈরি করা হয়। তার উপর মুরগির মলমূত্র পড়ে, তার ফলে এটা 20 সেন্টিমিটারের মতো চওড়া হয়, যেখানে মুরগিগুলো অতি সহজে মলমূত্র ত্যাগ করতে পারে, খাবার গ্রহণ করতে পারে, জলের জন্য আলাদা যে জায়গা আছে সেখান থেকে জল খেতে পারে, ডিমে তা দিতে পারে ডিম উৎপাদন করার পর, এবং আস্তে আস্তে তারা বড় হয়, বড় হয়ে আমাদের পরিবেশে মাংস ও ডিমের চাহিদা পূরণ করে। তো পোল্ট্রি মুরগির মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও ডি ও ই থাকে। এছাড়া প্রচুর খনিজ উপাদান থাকে, যেগুলো হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এই বলে আমি আমার আজকের পড়ানো শেষ করছি। তোমরা উঁচু ক্লাসে পোল্ট্রি মুরগি, মাছ এবং মৌমাছি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। থ্যাংক ইউ।